আমাদের মধ্যে যদি এখন কোনো বিভেদ তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটবে, তারা বিভেদ তৈরি করা যায় কেমন? জনগণের, বিএনপি জনগণের অংশ, এই গণ অভ্যুত্থানে আমরা আছি, এটা আমাদের সরকার, এটা মনে রাখতে হবে। আর তার ফলে আমাদের এখন রাষ্ট্র গঠনটা, যেটা আমরা এখনো করতে পারিনি, এই জন্য গঠন শব্দটা মনে রাখবেন, সংস্কার না। গঠন শব্দটা সাংঘাতিক, সংস্কারটা ভালো শব্দ। আমরা এখন যে পর্যায়ে আছি, এটা আমরা রাষ্ট্র গণতান্ত্রিক গঠনের প্রক্রিয়া আছি, যেখানে জনগণ অংশগ্রহণ করছে। বিএনপি সেই জনগণের অংশ, বিএনপি জনগণ থেকে আলাদা কিছু না, ঠিক আছে? তাহলে এই যে জনগণ, এই জনগণের মধ্যে কে নাই? ফ্যাসিস্টরা নাই, ফ্যাসিস্ট নাই। আচ্ছা, আমি যদি এখন এই যখন পরিস্থিতি যে আমার রাষ্ট্র গঠন কাজ শেষ হয় নাই, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপ দিতে হবে, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপ দিতে হবে, তার একটা গঠনতন্ত্র লাগবে, যে গঠনতন্ত্রটা গণতান্ত্রিক গঠনতন্ত্র। সংবিধান, সংবিধান রচনা করে কলোনিয়াল শাসকরা, কলোনিয়াল যারা শাসক, তারা আইন দিয়ে কী করে? যারা শাসিত তাদেরকে তারা শাসন করে আইনের দ্বারা। আর এখন আমরা গঠনতন্ত্র কেন চাই? জনগণই কীভাবে একসঙ্গে থাকতে চায়, কী নিয়ম মানতে চায়, তাদের সংস্কৃতি কী, তাদের ধর্ম কী, তাদের কালচার কী, তাদের কী ধরনের প্রতিষ্ঠান তারা চায়, এটা তারা যে কাজে প্রক্রিয়া তারা করে, এটাকে বলে গঠন। এটারই ইংরেজি নাম হলো কনস্টিটিউশন। আপনার শব্দ খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ শব্দের কনস্টিটিউশন, গঠন। সংবিধান, সংবিধান কে আমাদের শিখাইছে? ডক্টর কামাল হোসেন শিখাইছে, ঠিক আছে, পড়ছে। কিন্তু এটা যেহেতু তারা এই দেখছেন তো কনস্টিটিউশনে কী অবস্থা, এই গত 72 সাল থেকে এই মধ্যে দেখছেন কনস্টিটিউশন অর্থটা কী। আর গঠন মানে কী ধরনের আইন থাকবে, আমাদের মূল্যবোধ কী, আমাদের এখানে ইসলাম আছে, আমাদের সনাতন ধর্মীরা আছে, আমাদের খ্রিস্টানরা আছে, আমাদের বহু রকম মানুষ আছে, সকলে মিলে আমরা কিভাবে রাষ্ট্রটা গঠন করব, এই তার যে চিন্তাটা, তার যে পরিকল্পনা, এটাকে বলে গাঠনিক প্রক্রিয়া, কনস্টিটিউটিং প্রসেস। এই কনস্টিটিউটিং প্রসেসটা যখন চূড়ান্ত জায়গায় যায়, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে যখন জনগণ গঠনতন্ত্র প্রণয়নের জন্যে একটা সভা জন্য নির্বাচনে যায়। মানে আমি একটা গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছি, সেই গঠনতন্ত্রের খসড়াটা আমরা সকলে মিলে আলোচনা করতে চাই একটা সভায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার ইংরেজি নাম, একটা সভায় এটা আমরা আলোচনা করব। এবং সেই সভায় গঠনতন্ত্র সভার জন্য যে নির্বাচন, এটা হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন। এগুলো খুব গুরুত্বপূর্ণ ধারণা, কনফিউজ করলে খুব খুব গোলমালে পড়ে যাবে। আর সরকার গঠনের নির্বাচন আসবে গঠনতন্ত্র প্রণয়নের পর। এটা বোঝা গেল? গঠনতন্ত্র প্রণয়ন আগে আর সরকার নির্বাচন পরে। এখন সরকার নির্বাচন তো আমাদের দরকার নেই, আমরা ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে দিয়েছি, এবং উৎখাত করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্টনার, জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ বিএনপি, গুরুত্বপূর্ণ অংশ জামাত, গুরুত্বপূর্ণ সকলে, সেকুলার কি নন সেকুলার, ইসলামিস্ট কি নন ইসলামিস্ট, আমরা সকলে মিলে জনগণ। আমাদের শত্রুকে শত্রু হলে ফ্যাসিস্ট, আর কেউ না, আমরা সকলে মিলে জনগণ। 71-এ আমরা জনগণ কারা ছিলাম? যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে আমরা জনগণ, আর যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা কি আমাদের শত্রু। ঠিক এখনও যারা ফ্যাসিস্ট তারা আমাদের শত্রু, আর আমরা যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা জনগণ। ফলে জনগণের কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা এটা পারিনি বলে এখনও শেখ হাসিনার সংবিধানকে চালু করবার চেষ্টা চলছে, এবং সংবিধানের মধ্যে পুরো গণ অভ্যুত্থানকে ঢুকে ফেলা হচ্ছে। এটা আমরা মানি না। আমরা বলেছি ডক্টর ইউনূসকে অবিলম্বে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধি হিসাবে তাকে প্রধান বা প্রেসিডেন্ট হিসেবে তাকে স্বীকৃতি দিতে হবে, কারণ তিনি নির্বাচিত,
শব্দটা তিনি নির্বাচিত, ভোট দিলে নির্বাচিত হলে নির্বাচিত সবসময় বলে না। তিনি নির্বাচিত কেন? সকলে মিলে তাকে নির্বাচন করেছে। আর ভোট হলে কী হতো? ভোট হলে মেজরিটি নির্বাচিত হতো। কোনটা ভালো? সকলে মিলে নির্বাচিত। গণ অভ্যুত্থানে তারা যিনি নির্বাচিত তিনি সর্বোচ্চ গণতন্ত্র এবং তিনি হলেন সর্বোচ্চ গণতান্ত্রিক অভিপ্রায়। তাহলে এই চিন্তাগুলো আমাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, ধরে তারা প্রতিবিপ্লবে ফাঁদে পড়ে যাবে। আর সরকার নির্বাচন হবে কখন? যখন গঠনতন্ত্র প্রণয়ন করা শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই গঠনতন্ত্র প্রণয়নের সময় কতটুকু লাগবে? খুব সহজ। আজকে সাঈদের মনে যে অভিপ্রায় ছিল, আজকে মুগ্ধের মনে যে অভিপ্রায় ছিল, এটা অলিখিত। আমরা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছি আমরা সকলের মনে অলিখিত অভিপ্রায় নিয়ে আমরা লড়াই করেছি। এই সংবিধানের জন্য কি আমরা লড়াই করেছি? এই সংবিধানের জন্য কি আমরা লড়াই করেছি যে জীবন দিয়েছেন আপনারা? না, এই সংবিধানকে উৎখাত করার জন্য আমরা লড়েছি। আমরা কি সংবিধান মেলে বিপ্লব করেছি? আমরা সংবিধান বিরোধী কাজ করেছি। ফলে এই সংবিধান রাখা মানে এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। তাহলে এই যে যারা আছে আমাদের, যারা শহীদ হয়েছে, তাদের মনের যে অলিখিত অভিপ্রায়, এটা লেখা পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সময়। এই অন্তর্বর্তীকালীন সময়ে যারা সরকার, তাদেরকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এটা মনে রাখবেন। আমার কথা কি আপনারা একমত না ভুল? আমি কি ভুল বলছি? তারা তো এটার জন্য জীবন দিয়েছে। তাহলে এটা মনে রাখলে আমরা বুঝবো যে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন গঠনতন্ত্র না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে আমরা সমর্থন দিব এবং শেখ হাসিনার সংবিধানকে আমরা ফেলে দেব। আমরা এটা মানি না এবং আমাদের যাকে নির্বাচিত আমরা করি তাকে রাষ্ট্রপ্রধান আকারে থাকতে হবে। এখন তিনি ঠিকমতো কাজ করছেন কিনা, তিনি স্বৈরশাসক হয়ে উঠছেন কিনা, এটা বোঝার উপায়টা খুব সহজ। যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের একটা কাউন্সিল হবে, ন্যাশনাল কাউন্সিল। তাদের একটা কাউন্সিলের দাবি করতে পারি যে ডক্টর ইউনূস যাদের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন, সেনাবাহিনীর সঙ্গে কিংবা তার কাছাকাছি যেসব লোক, এটা আমরা মানি না। তাকে একটা ন্যাশনাল কাউন্সিল হতে হবে। সে ন্যাশনাল কাউন্সিলে নিঃসন্দেহে বিএনপিও থাকবে, কারণ সে তো অংশগ্রহণ করেছে। তাকে তো আলাদা করে নির্বাচনের কথা বলার প্রয়োজন পড়ে। ন্যাশনাল কাউন্সিল চাই এবং আমরা এমন ন্যাশনাল কাউন্সিলে যারা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি এবং বিএনপির এখন প্রধান দায়িত্ব হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে সর্বান্তকরণে সহযোগিতা করা। বিপ্লবকে অর্ধেক জায়গা আসে, এটাকে যেন কোনোভাবে সে বাধাগ্রস্ত না করে, এটাকে যেন দ্রুত বেগে কমপ্লিট করে। তার দাবি উচিত, অবশ্যই একই সঙ্গে দাবি করা উচিত যে বিপ্লবের বা গণ অভ্যুত্থানের যিনি জনগণের অভিপ্রায় সে হাজির করেছেন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন এবং তাকে আমরা সর্বত্র সহযোগিতা করব। এক নাম্বার, সরকারের যেন সত্যিকারের জনগণের প্রতিনিধিরা থাকে। এখন অনেক লোক আছে, অনেক যেমন দেখছেন উপদেষ্টা আছে। আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের ফ্যাসিস্ট রাষ্ট্রের উপদেষ্টা ডক্টর ইউনূস, এটাকে সহ্য করা যায়? যারা উপদেষ্টা আছে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের তারা উপদেষ্টা, এটাকে আপনারা সহ্য করতে পারবেন? আপনারা এখন সহ্য করছেন এটা কী করে সম্ভব? এটা তো হতে পারে না। তাহলে এই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, এক মুহূর্তে থাকা যাবে না। এবং এই যে পঞ্চম সংশোধনী, এই যে আদালতের তামাশা, এগুলো আমাদেরকে করবে না। এগুলো হচ্ছে সময় বাড়ানো ছাড়া আর কিছু না। দিল্লিকে সময় দেওয়ার জন্য আপনি এগুলো করছেন, এটা তো আমরা বুঝতে পারি। তো দিল্লিকে সময় দেওয়ার জন্য যদি আপনি এগুলো করেন, আদালতের খেলা এবং তামাশা আমাদেরকে দেখান, এটা তো আর আগের সময় নেই। আমরা এখন ভিন্ন বাংলাদেশে বাস করছি, আমরা কথা বলতে পারি। গত 17 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। কোনো টেলিভিশনে শেখ হাসিনা নিজে বলেছেন যে কোনো লোক আনো, কিন্তু ফরাজ মাদারকে আনা যাবে। আমি কি অন্যায় করেছি? আমি দেশের নাগরিক না? আমার কথা বলতে দেবে না। তাহলে আমাদেরকে এখন পরিষ্কার বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং বাংলাদেশকে নতুন করে গঠন করা। কেমন? এই যে আজকে ডক্টর আনোয়ার চৌধুরী